ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম এবং ফেসবুক পেজ প্রতিদিনের দিনলিপি। আমরা করছি প্রশ্নবিচিত্রার সমাধান ভৌত বিজ্ঞান ক্লাস 10-এর, যেটা পাবে 163 পৃষ্ঠা, সেট 1-এর যে লাস্ট পার্ট। বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? রাশিগুলো হচ্ছে গ্যাসের পরিমাণ ও গ্যাসের উষ্ণতা। তারপরে কি বলেছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.8 atm চাপে কোনো গ্যাসের আদর্শ গ্যাসের ঘনত্ব বলেছে 0.027 গ্রাম ml ইনভার্স পার মিলিলিটার। আণবিক ভর নির্ণয় করে, এটা মিলিলিটার আছে, এটাকে আমাকে কেজিতে গ্রামে কনভার্ট করতে হবে 1000 দিয়ে গুণ করে। তাহলে ডি ইকুয়াল টু PM বাই RT বা এম ইকুয়াল টু DRT বাই পি। এখানে দেখো ওই যে বললাম 0.027 মানে ঘনত্বটাকে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে, ওই জন্য লাস্টে 1000 দিয়ে গুণ করে দিয়েছি। আর এর মানটা বসিয়ে দিয়েছি 0.028। পি এর মানটা হচ্ছে 27 মানে 300, আর ওটা হচ্ছে 1.8। এটা করলে আসছে 369 গ্রাম মোল ইনভার্স। জল ও কাঁচের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 ও 2/3 হলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরণ কত হবে? যদি বায়ু মাধ্যমে আলোর বেগ 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কাঁচে আলোর বেগ কত হবে? তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরণ কত হবে? জলের প্রতিসরাঙ্ক বাই কাঁচের প্রতিসরাঙ্ক। এটা করলে এটা পাবো 8/9। কাঁচের প্রতিসরাঙ্ক মানে কি? বায়ু মাধ্যম আলোর বেগ বাই কাঁচ মাধ্যম আলোর বেগ। তাহলে এটা হচ্ছে 3/2 বলেছিল, তাহলে 3 আর বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸। কাঁচেরটা বের করতে হবে, করলে আছে 2 × 10⁸। সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে সাদা আলো পাঠানো হলে তার বিচ্ছুরণ ঘটনা কেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাদা আলো সমান্তরাল কাঁচ ফলকে একটি পৃষ্ঠে আপতিত হলে বিভিন্ন রশ্মির চ্যুতি বিভিন্ন হয়। ফলে স্যাপটি আয়তক্ষণাকার হয়, অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময় ওই রশ্মিগুলি সমান ও বিপরীত চ্যুতি হয়, ফলে একে অন্যের ওপর সমাপাতিত হয়, পুনরায় সাদা আলো গঠন করে। তাই আয়তকার কাঁচের স্ল্যাবে সাদা আলোর বিচ্ছুরণ দেখা যায় না। একটি হলুদ ফুলে লাল আলো ফেলা হলো, কি রঙের দেখা যাবে এবং কেন? হলুদ ফুলে লাল আলো ফেললে কালো দেখা যাবে, কারণ হলুদ ফুল কেবলমাত্র হলুদ বর্ণের আলো প্রতিফলিত করে, অন্যান্য বর্ণের আলোকে শোষণ করে নেয়। তাই হলুদ বর্ণের ফুলে লাল আলো ফেললে ওই ফুল লাল বর্ণকে শোষণ করে নেয়, কোনো বর্ণ প্রতিফলিত করে না, ফলে কালো রঙের ফুল দেখা যাবে। একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তু রাখা হলো, প্রতিবিম্বের রেখচিত্র করেছে। দেখো, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখলে বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব গঠিত হবে, সদ হবে, অবশিষ্ট হবে। এবার হচ্ছে মানুষের চোখে অন্ধবিন্দু কাকে বলে? মানুষের চোখে যে অংশে কোনো আলোক সংবেদনশীল কোষ থাকে না, অপটিক ছায়াগুলি রেটিনার সাথে এখানে সংযোগ থাকে, এবং এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হলেও দর্শন অনুভূতি সৃষ্টি হয় না, একে হচ্ছে অন্ধবিন্দু বলে। পরের কোশ্চেন, মেন্ডেলিভের পর্যায় সারণীর 3টে ত্রুটি। এক হচ্ছে পর্যায় সারণীর ক্ষেত্রে বেশি পারমাণবিক ভরের মৌলকে কম পারমাণবিক ভরের মৌলের আগে কিছু ক্ষেত্রে স্থান দেওয়া হয়েছিল, যেমন আর্গন এবং পটাশিয়াম। আর পটাশিয়ামের আগে আর্গন স্থান পেয়েছে। তারপরে যে হাইড্রোজেনের স্থান বিতর্কমূলক, কারণ গ্রুপ 1A আর 7B উভয়ের সাথেই ধর্মের মিল রয়েছে। আর কিছু ক্ষেত্রে সমধর্মী মৌলগুলোকে ভিন্ন গ্রুপে, আবার কয়েকটি ভিন্নধর্মী মৌলকে একই গ্রুপে ফেলেছে। যেমন বলেছিল ধর্মের মিল থাকলেও বেরিয়াম ও রেডকে আলাদা দেওয়া হয়েছে, আবার ক্ষার ধাতুর সাথে মুদ্রা ধাতুকে দিয়ে দিয়েছেন, এটাও ভুল হয়েছে, মানে ব্যাখ্যা করা যায় না, ত্রুটি। মৌলের শক্তির সংজ্ঞা লিখতে বলেছে। ভূমিস্তর বা সর্বনিম্ন শক্তিস্তরে থাকা কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু তার যোজ্যতা কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ একটি ইলেকট্রনকে অপসারিত করে পরমাণুটিকে এক একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত করার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, তাকে ওই মৌলের আয়নাইজেশন শক্তি বলে। এবার প্রথমায়ন শক্তি সাজাতে বলেছিল, এটা কি হবে? আমার ঊর্ধ্বক্রম যেহেতু বলেছি ছোট থেকে বড়, বোরন, তারপর বেরিলিয়াম, তারপর কার্বন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। আমাদের পার্ট 1টা শেষ হয়ে গেল, পরের দিন থেকে সেট 2 শুরু করব। ভালো থাকবে, সুস্থ থাকবে।